আজকের এই ভিডিওতে আমি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো। ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানার আগে তোমাকে একটা প্রশ্ন করি। মনে করো তুমি কারোর সাথে মেসেজ কিংবা অডিও বা ভিডিও কলে কথা বলতে চাচ্ছ। সেই ক্ষেত্রে কিন্তু তোমার মোবাইলে একটি অ্যাপ বা একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে। এই ক্ষেত্রে তুমি হয়তো হোয়াটসঅ্যাপ বাছাই করে নিতে পারো, মেসেঞ্জার নিতে পারো কিংবা টেলিগ্রাম ইউজ করতে পারো। প্রত্যেকটা সফটওয়্যার বা অ্যাপের কাজ কিন্তু সেম। প্রত্যেকটা দিয়ে মেসেজ করা যায়, প্রত্যেকটা দিয়ে ভিডিও কলে কথা বলা যায় এবং প্রত্যেকটা দিয়ে অডিও কলে কথা বলা যায়। অর্থাৎ প্রত্যেকটা অ্যাপের সুবিধা কাছাকাছি। এখন আমরা যে ডাটাবেজ শিখেছি, ডাটাবেজের ভিতরে আমরা বিপুল পরিমাণ তথ্য রাখতে পারি, সেগুলো প্রয়োজন অনুসারে খুঁজে বের করতে পারি। এই কাজগুলো করার জন্য তো আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন, তাই না? সেই সফটওয়্যারটাই হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা ডাটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো আমরা সংজ্ঞা হিসেবে লিখতে পারি, ডাটাবেজ পরিচালনা করার জন্য ব্যবহৃত সফটওয়্যারকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস বলা হয়। অর্থাৎ তুমি যে ডাটাবেজ শিখতেছো, এই ডাটাবেজটা পরিচালনা করার জন্য তোমাকে তো একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, তাই না? সেই সফটওয়্যারটাই হচ্ছে ডিবিএমএস বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো একটু আগে যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম, যে কথা বলার জন্য তুমি বিভিন্ন ধরনের মেসেজিং অ্যাপ ইউজ করতে পারো, কারণ প্লে স্টোরে তোমরা বিভিন্ন ধরনের মেসেজিং অ্যাপ দেখতে পারো। একইভাবে ডাটাবেজ ম্যানেজমেন্টেরও কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। তো চলো আমরা কয়েকটি সফটওয়্যারের নাম সম্পর্কে দেখে আসি। তো মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউলাইট, পোস্টগ্রেএসকিউএল, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই সবগুলো সফটওয়্যারের কাজ একই রকম। অর্থাৎ তুমি মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে যে কাজটা করতে পারবে, ওরাকল দিয়ে তুমি প্রায় সেম কাজই করতে পারবে। মাইএসকিউএল, এসকিউলাইট, পোস্টগ্রেএসকিউএল, অর্থাৎ এই যে ডাটাবেজ সফটওয়্যারগুলো আমি এখানে লিখেছি, প্রত্যেকটা কাজের প্রত্যেকটা সফটওয়্যারের কাজ সিমিলার। অর্থাৎ এই প্রত্যেকটা সফটওয়্যার ইউজ করে তুমি ডাটাবেজ তৈরি করতে পারবে, টেবিল তৈরি করতে পারবে, ফিল্ড যোগ করতে পারবে, ফিল্ড বাদ দিতে পারবে, ডাটা এন্ট্রি করতে পারবে, শর্ত সাপেক্ষে ডাটা খুঁজে বের করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা সফটওয়্যারের কাজই সেম, তবে কিছু পার্থক্য থাকতে পারে। যেমন তোমরা জানো যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এদের মধ্যে কিন্তু কিছু সংখ্যক অসুবিধা এবং সুবিধা রয়েছে, কিছু না কিছু পার্থক্য থেকেই যায়। তো এগুলো হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নাম। এই নামগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউ তোমাকে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তখন তোমাকে বলতে হবে যে কোনটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এবার আমরা চলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ সম্পর্কে জানি। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে ডাটা সংরক্ষণ করা, ডাটা অনুসন্ধান বা খোঁজা, ডাটা সংযোজন করা, অর্থাৎ আমি একটি টেবিল তৈরি করে সেখানে যেন ডাটা রাখতে পারি, ডাটা হালনাগাদ বা আপডেট করা। মনে করো তুমি একটা ডাটা রেখেছ, এখন এটা কিন্তু পরিবর্তন করতে হইতে পারে। কারো একটা ফোন নাম্বার সে হয়তো এটা ইউজ করে না, চেঞ্জ করতে হইতে পারে, অথবা কারো অ্যাড্রেস পরিবর্তন হইতে পারে। এটা হচ্ছে ডাটা হালনাগাদ। ডাটা মুছে ফেলা, আমরা জানি ডাটাবেজের ভিতরে বিপুল পরিমাণ ডাটা থাকে, অনেক সময় কোনো একটি রেকর্ডকে মুছে ফেলতে হতে পারে, এটাও ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করা যায়। ডাটা নিরাপত্তা নিয়ে কাজ করে। ডাটা শেয়ারিং, অর্থাৎ আমি যদি কাউকে ডাটা পাঠাতে চাই তখন ডাটা শেয়ারিং করা। ডাটা পুনরাবৃত্তি কমানো, অর্থাৎ একই ডাটা যেন বারবার না হয়ে যায় সেটা কমানো। ডাটা ব্যাকআপ ও পুনরুদ্ধার, অর্থাৎ আমার ডাটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, আমি যেন সেই ডাটা আবার ফিরিয়ে আনতে পারি, যেন আমাকে ডাটা ব্যাকআপ রাখতে হবে, অন্য কোনো একটা জায়গার মধ্যে রাখতে পারি আমরা। এবং পুনরুদ্ধার বলতে বোঝানো হচ্ছে সেই ব্যাকআপকৃত ডাটাটা আবার ফিরিয়ে আনা, শর্ত সাপেক্ষে ডাটা খোঁজা। এইগুলো হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু উল্লেখযোগ্য কাজ। এখন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সম্পর্কে তোমাকে জানতে হবে। এই যে কাজগুলো যে আমরা বললাম যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এই কাজগুলো, এখন ডাটাবেজে মূলত আমরা কী করি? টেবিল তৈরি করি, ফিল্ড যোগ করি, ফিল্ড বাদ দেই, রেকর্ড যুক্ত করি, রেকর্ড বাদ দেই। এই কাজগুলো তো করার জন্য কাউকে না কাউকে করতে হবে। যিনি এই কাজগুলো করেন
সেই হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ যেই লোক ডাটাবেস পরিচালনা করে সেই লোকই হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ। তো আমরা এভাবেই লিখতে পারি, ডাটাবেস পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। কারণ ডাটাবেস তো সবাই কাজ করতে পারবে না, কোনো এক বা একাধিক ব্যক্তিকে সেই কাজগুলো করতে হবে। যেই ব্যক্তিগুলো এই কাজগুলো করবে তারাই হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো তারও কিছু কাজ রয়েছে, যেমন ডাটাবেস তৈরি করা ও পরিচালনা করা, ডাটাবেজের নিরাপত্তা নিশ্চিত করা, ডাটাবেজের ব্যাকআপ রাখা, ডাটাবেজের ত্রুটি শনাক্ত করে সমাধান করা, ডাটাবেস আপডেট ও রক্ষণাবেক্ষণ করা এবং ডাটাবেজের কার্যকারিতা ঠিক রাখা। অর্থাৎ একটু আগে যে তোমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো দেখেছো, সেই কাজগুলোই কিন্তু মূলত ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে। এইবার আমরা দেখব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোন কোন জায়গার মধ্যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা যায়। আসলে বর্তমানে যেখানে ডাটা রয়েছে সেখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা যায়, অর্থাৎ যেখানে বিপুল সংখ্যক লোক রয়েছে তুমি যদি তাদের তথ্য রাখতে চাও তাহলেই কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন। তবুও আমরা এখানে উল্লেখযোগ্য কয়েকটি এখানে বলছি, যেমন ব্যাংকিং সিস্টেমে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, হাসপাতালে ব্যবহার করা হয়, বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা হয়, সরকারি প্রতিষ্ঠান, বিমান রেলওয়ে, বিভিন্ন ধরনের সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান, গবেষণা, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো ব্যবহার করা হয়। তো আশা করি বুঝতে পেরেছ এই ডাটাবেজের ব্যবহারের ক্ষেত্রসমূহ, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। ধন্যবাদ।